এবার ভারতীয় এক কূটনীতিককে জামাত আমির এমন জবাব দিয়েছেন, জবাব শুনে মেরে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। কূটনীতিক বলেন, সাংবাদিক বলেন, আর ভারতীয় রাষ্ট্রদূতদের দেখলে আমাদের দেশের আগে যারা ছিল তারাও নমো নমো করতো, হাঁটু মুড়ে বসতো। এখন অনেককেই দেখছি, এমনকি আমাদের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা বর্তমানের আসিফ নজরুল স্যার, যে স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করেছিলাম, সেই স্যারও দেখুন জয়শঙ্করের সামনে কিভাবে মানে ইনোসেন্ট হয়ে বসে আছে। মানুষ আনস্মার্ট কাকে বলে জানেন? যাদের বসা ভালো না, যাদের হাঁটা ভালো না, যাদের চলা ভালো না, এদেরকে ওই শব্দটা বলিয়ে গালি দেয়। তো এবং এইটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে, তার গেস্টার, পোস্টার, তার আই কন্টাক্ট, এগুলোতে ফুটে ওঠে। এইগুলো যখন দেখে তখনই কিন্তু মানুষ ওই শব্দটা ইউজ করে। তো দেখেন কিভাবে বসে আছে। তো সবাই যখন এই রকম অবস্থা, তখন জামাত আমির ভারতীয় ওই কূটনীতিককে কঠিন একটা জবাব দিয়ে দিলেন। কি জবাব তিনি দিয়েছেন সেই বিষয়টি আমি আসছি। তার আগে আজকের এই ভিডিওটা যেহেতু 2026 সালের প্রথম ভিডিও, এবং ঠিক এই ভিডিও যখন করছি 31শে ডিসেম্বর 2025, ঠিক সেই সময়ে মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কবরে শুইয়ে দিয়ে যে যার যার ঘরে ফিরে এসেছে এবং কঠিন শোকে শোকাভূত হয়ে পড়েছে, মানুষের ঢল নেমে এসেছিল। সারা বাংলাদেশের মানুষ মনে হচ্ছিল আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো এক নজরে দেখার জন্য, একটিবার তাকে দেখার জন্য, তাকে ছুঁয়ে দেখার জন্য। এখানে এসে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমি জানি না এটি সত্য কিনা, তবে দেখেছি তাকে চ্যাংদোলা করে মানুষজন নিয়ে যাচ্ছে এবং বলছে তিনি মারা গেছেন। একজন সেনা কর্মকর্তা, তিনি দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে তিনি বলছেন, আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। তখন তার সহকর্মীরা তাকে উদ্ধার করছে। ভিডিওটা আপনারা আমি দিচ্ছি, একটু দেখেন। কয়েক মিলিয়ন লোক সেখানে, অনেকেই বলছে কয়েক মিলিয়ন লোক সেখানে হয়েছে, অর্থাৎ আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল। খালেদা জিয়া শুধু বিএনপির একক নেতৃত্ব নয়, তিনি সারা বাংলাদেশের মানুষের নেতা হয়ে গিয়েছিলেন এবং তিনি গণমানুষের নেতায় পরিণত হয়েছিলেন। তার মৃত্যুতে মানুষের এই ঢল দেখে হয়তো ভারতে বসে শেখ হাসিনা নিজের মাথার চুল নিজেই ছিঁড়ছে এবং এই কষ্ট লাঘব করার জন্য অনিচ্ছা সত্ত্বেও তিনি খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, শোক বার্তা প্রেরণ করেছেন। যদিও আমরা তার এই শোক বার্তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি, কারণ খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় তিনি কোন ধরনের শব্দ ব্যবহার করেছিলেন, কি বলেছিলেন, সব আমাদের মনে আছে, আমরা কোনোটাই ভুলে যাই নাই। যাই হোক, ঠিক এমনই দিনে আরও একটি হৃদয় বিদারক ঘটনা যেটি ঘটেছে গতকাল, অর্থাৎ আমি এই ভিডিও যখন দেখছেন তখন আপনারা ধরবেন পরশুদিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ে ছাত্রদলের সমাবেশের ভিতরে, বিক্ষোভের ভিতরে স্লোগান দিচ্ছিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সাথে সাথে দেখুন মেয়েটাকে, একে তো তিনি নারী, তারপরে তিনি ওখানেই নির্বাচন করবেন, ছাত্রদলের সাথেই মিলেমিশে বিক্ষোভ করছিলেন, অথচ এই স্লোগানের কারণে তার মুখ থেকে, তার কাছ থেকে তাকে মাইক কেড়ে নিয়ে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এটি দেখলে আমরা কষ্ট পাই। ছাত্রদলের ভাইরা, দয়া করে এই কাজটি করেন না, এটি তো ছাত্রলীগের কাজ, এটি আপনাদের কাজ নয়। আপনারা কেন এই কাজগুলো করছেন? যখন নেতৃবৃন্দু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, তারা যখন বারবার বলে যাচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোনো আইন পাশ করব না, কোনো অনইসলামিক কাজ আমরা হতে দিব না, তাহলে আপনারা কেন তখন এই কাজটি করছেন? ছাত্রলীগের কাজগুলো, এগুলো করলে তো নেতৃবৃন্দ যে কথাগুলো বলছে তারা তো ছোট হয়। এটি কি আপনারা বুঝতে পারছেন না? তারা ছোট হয়ে যায়, তারা অপমানিত হন, তাদেরকে মানুষ সমালোচনা করার সুযোগ পায়। দয়া করে ইসলামের স্বার্থে, ইসলামের প্রশ্নে আপনারা ছাত্রলীগের ভূমিকা ত্যাগ করে আপনারা ইসলামী হন। আমরা যাই করি, যে যাই করি না কেন, রাজনৈতিক ময়দানে যে যাই করি, ইসলাম তো আমাদের ধর্ম, এটি তো আমাদের মানতে হবে। মুসলমান তো মুসলমান হই আর যাই হই, যে যে ধর্মের লোক
তাকে তো সেই ধর্মটা স্বাধীনভাবে পালন করতে দিতে হবে এবং সম্মান দেখাতে হবে। দয়া করে এই কাজটি আপনারা আর করেন না। অপরদিকে দেখেন সাদিক কায়েম, তিনি আজকে 31st নাইটে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে কেউ যেন আতশবাজি বা আনন্দ ফুর্তি না করে। এরকম উদার কি আপনারা হতে পারেন না? আপনাদেরও তো উচিত এরকম উদার হওয়া। যাই হোক, এই কাজগুলো করবেন। এখন আমি ওই মূল কথায় চলে আসি যে জামাত আমির রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন একটি বিষয়ে যে এই বছরের শুরুর দিকে ভারতীয় এক কূটনীতিক তার সাথে গোপনে সাক্ষাৎ করতে আসে। যখন এই বছরের শুরু থেকেই ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ড, আমেরিকা, আফ্রিকা, তুরস্ক সমস্ত দেশের কূটনীতিকরা একে একে যখন জামাতের অফিসে এসে জামাত আমিরের সাথে সাক্ষাৎ করেন এবং তারা আগামী নির্বাচনে কি করতে চাচ্ছেন, তাদের পরিকল্পনাটা কি, তারা ক্ষমতায় গেলে নারীদের সম্পর্কে তারা কি আচরণ করবে, নারীদের ব্যাপারে তাদের মনোভাব কি, তারপরে গণতন্ত্রের ব্যাপারে তাদের মনোভাব কি, বহির্বিশ্বের সাথে সম্পর্কের ব্যাপারে তাদের মনোভাব কি, ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে তাদের মনোভাব কি, আমেরিকার সাথে তাদের সম্পর্ক কেমন হবে, তাদের পররাষ্ট্র নীতি কি হবে, তাদের কূটনৈতিক কালচার কি হবে, এই বিষয়গুলো যখন একের পর এক সবাই প্রকাশ্যে এসে জামাতের অফিসে এসে বা জামাত আমিরকে ডেকে নিয়ে গিয়ে তাদের দেশে দাওয়াত করে নিয়ে গিয়ে যখন জানার চেষ্টা করছে, তখন ভারতীয় এক কূটনীতিক এসে তার সাথে সাক্ষাৎ করেন এবং তিনি অনুরোধ করেন যে তার এই বৈঠকের বিষয়টি যেন গোপন রাখা হয়। আমরা বুঝতে পারছি না ভারত কেন এরকম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে মাঝে মাঝেই বৈঠকে বসেন এবং তারা গোপন রাখার সিদ্ধান্ত নেন, গোপন রাখতে বলেন। তাদের ভিতরে কেন এই লুকোচুরি? এই লুকোচুরি তো ভালো নয়। তো তাদের এই মনোভাবের উচিত জবাব দিয়েছেন জামাত আমির। তিনি বলেছেন, আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন, জামাত আমির বলেছেন যে বিশ্বের সমস্ত কূটনীতিকরা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় এবং প্রকাশ্যে তারা বৈঠক করছেন, কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। ভারতকেও আপনাদেরকেও এই ব্যাপারে প্রকাশ্যে আসতে হবে, কোনো গোপন গাপনের কিছু থাকবে না, সবাইকে উন্মুক্ত করতে হবে, সবার কাছে এটি উন্মুক্তভাবে বলতে হবে, গোপন করা যাবে না কোনো বিষয়ে। বাংলাদেশের জনগণের জানার এই অধিকার আছে যে প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। জামাত আমির আরো স্মার্টলি বলেছেন যে আমরা কখনোই চাই না আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট হোক। হ্যাঁ, অবশ্যই এটি একেবারে সত্য কথা বলেছেন, আমরা তো চাই না প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ যাবে কেন, কিন্তু প্রতিবেশীকে তো সেই দায়িত্ব পালন করতে হবে, প্রতিবেশীর দায়িত্ব পালন করতে হবে, তবেই না সম্পর্ক তো শুধু একপাক্ষিক হয় না। এক পক্ষ কি সম্পর্ক টিকে রাখতে পারে? পারে না। তো সম্পর্ক টিকে রাখতে হলে দুই পক্ষকেই সমানভাবে এগিয়ে আসতে হয়। আপনি আমাকে বলবেন যে আপনি সম্পর্ক ভালো রাখেন, আর ভিতরে ভিতরে আপনি আমার দেশের সমস্ত অপরাধীদেরকে আপনি সেখানে ঠাঁই দিবেন, তাদেরকে সেখানে লালন পালন করবেন, আমার দেশে সমস্ত অপকর্মগুলো উস্কে দিবেন সেখান থেকে। এইগুলো তো হয় না, এইভাবে তো সম্পর্ক টেকে না। সেই কথাটি জামাত আমির পরিষ্কার করে তাকে বলে দিয়েছেন যে এটি হবে না, গোপন রাখা যাবে না, সবকিছু উন্মুক্ত করে দিতে হবে, সবাই জানবে, সবাই দেখবে, আপনার দেশও জানবে, আমার দেশও জানবে। আমরা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই এগিয়ে যেতে চাই এবং আমরা এখানে বসবাস করতে চাই। চমৎকার স্মার্টলি জবাব দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একদল স্বার্থান্বেষী মহল এই জামাত আমিরের এই সাক্ষাৎকারের এই কথাটাকে তারা ফটোকার্ড বানিয়ে, বিশেষ করে ডিবিসির একটা ফটোকার্ড দেখলাম আমরা, তারা সেটা ব্যাপকভাবে ভাইরাল করার চেষ্টা করছে এবং প্রচার করছে যে ভারতীয় কূটনীতিকের সাথে জামাতের গোপন বৈঠক, জামাত আমিরের গোপন বৈঠক, এটি বলে তারা অন্য মেসেজ দিতে চাচ্ছেন। এখানে আসলে অন্য কোনো কিছু ভুল বোঝার সুযোগ নাই। আমি প্রমাণ তো আপনাদেরকে দিয়েই দিলাম জামাত আমির কি বলেছেন এবং বৈঠক হয়েছে, রয়টার্সের সাথে এই সাক্ষাৎকারে তিনি স্বীকারও করেছেন। সুতরাং এই অপপ্রচার বা গুজব চালিয়ে খুব বেশি লাভ নেই। আমরা আসলে সত্যটা জানতে চাই। সংবাদ মাধ্যমের কাছে আমাদের অনুরোধ থাকবে, দয়া করে আপনারা আমাদেরকে গুজব শোনাবেন না, আমাদেরকে ভুল শোনাবেন না, ভুল নিউজ আমাদেরকে দিবেন না। আমাদের কাছে আপনারা সঠিক তথ্য দিবেন, সঠিক তথ্যের ভিত্তিতে যেন আমরা যারা সাধারণ নাগরিক আছি তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি।